এইগুলো কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট মানের প্রেম সঙ্গীত এই গাজালগুলো। প্রথমত প্রথাগতভাবেই সুফি মতাদর্শটা কিন্তু গজলের বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে, অর্থাৎ আধ্যাত্মিকতা। গজল সুরের মাধ্যমে প্রেমের প্রকাশ, মূলত আধ্যাত্মিকতা, কিন্তু তাতে প্রেমের একটা প্রচন্ড রকম প্রকাশ লক্ষণীয়। প্রথমে আপাত দৃষ্টিতে তা জাগতিক মানবীর প্রেম, এরপর তার ব্যাপ্তি বা গূঢ়তা নিয়ে যায় পরমাত্মার সাথে মিলনের আকাঙ্ক্ষায়। এমন তো অনেক গানই আছে, আমরা তো জানি যে হঠাৎ করে শুনে মনে হচ্ছে যে এটা প্রেমের গান, কিন্তু ভালো করে ওর ভেতর ঢুকলে আপনি বুঝবেন যে এটা মানবীর প্রেম না। হ্যাঁ, প্রেম বলতে আমরা মানবীর প্রেম বুঝাচ্ছি, কিন্তু সেটা না, সেটা একটা পরমাত্মার দিকে জাগতিকতার বাইরে যেটার প্রকাশ, অর্থাৎ স্রষ্টাকে খুঁজে পাওয়ার একটা আকুতি নিজের মাঝে, আপনার মাঝে স্রষ্টাকে পাওয়ার যে আকুতি। আমার এই আপনার মাঝে শব্দটা বলার সাথে সাথে আমার ওই গানটার কথা মনে পড়ে গেল, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, নজরুলেরই গান। আর গজলে রূপক বা উপমার ব্যবহার অবশ্যম্ভাবী। রূপক ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন নজরুলের গানে গুলবাগিচা, এটা কিন্তু নজরুলের গানে খালি না, এটা কিন্তু প্রাচীন গজলেও গুলবাগিচা, বুলবুল বা বুলবুলি, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, অসংখ্যবার ব্যবহৃত হয়েছে মূলত রূপক অর্থে। রূপক অর্থটা এড়িয়ে গেলেও তা অনুপম প্রেম সঙ্গীত হিসেবে বিবেচ্য হতে পারে। আমরা যদি ওই পরমাত্মার ব্যাপারটাকে আপাতত নাও বুঝতে চাই বা নাও বুঝতে পারি, এইগুলো কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট মানের প্রেম সঙ্গীত এই গাজলগুলো। নজরুলের সৃষ্ট গাজল নিঃসন্দেহে অতি উৎকৃষ্ট কাব্য। এই কাব্যে কবির বক্তব্য সরাসরি ছুড়ে দেওয়া হলেও তা প্রকাশের ভঙ্গিমায় রহস্য থাকে। রহস্য, এইটাও গাজলের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে আমি মনে করি। রহস্য তৈরি করা, ভাষার মধ্যে দিয়ে, শব্দের মধ্যে দিয়ে একটা রহস্য, যেটা উনি বলতে চাচ্ছেন সেটা সরাসরি বলছেন না। আমার মনে হয়েছে গজলের বাণীতে ভাব প্রকাশের কালে কবি ইচ্ছাকৃতভাবেই এক ধরনের ধাঁধার অবতারণা করেন। ধাঁধা, পাঠক বা শ্রোতার উদ্দেশ্যে কখনো সেই ধাঁধা প্রশ্ন আকারে ছুঁড়ে দিতে পারেন, সেই প্রশ্ন শ্রোতাকে ভাবতে বাধ্য করে। এক্ষেত্রে বলা প্রয়োজন, গজল গাইবার ঢং অন্যান্য ধারার গানের পরিবেশনার মতো নয় বা হওয়া উচিত নয়। গজলে কবি ও শ্রোতার মাঝে ভাব বিনিময়ের সেতু তৈরি করা প্রয়োজন। এই গজলের বৈশিষ্ট্যটা, মানে এই কয়েকটা বৈশিষ্ট্য আমার মনে হয় একটার সাথে একটা জড়িত, এবং এই আমার অত্যন্ত ক্ষুদ্র অভিজ্ঞতায় আমার মনে হয়েছে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, নজরুলের গজলের জন্য গুরুত্বপূর্ণ। তো উনি কিন্তু প্রশ্ন করছেন, প্রথম লাইনেই প্রশ্ন করছেন, কে বিদেশি বনুদাসী বাঁশেরও বাঁশি বাজাও বনে। কে? পুরো গানটা আমার পক্ষে, আমি পড়ছি না, কিন্তু পুরো গানটা যদি আপনি পড়ে যান, আপনার মানে আপনি আরেক জগতে চলে যাবেন, এবং আপনাকে নিয়ে মানে প্রশ্ন উত্তরের খেলা চলে ভেতরে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অথবা কার নিকুঞ্জে রাত কাটায় আসলে প্রাতে পুষ্পচোর। প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, কার নিকুঞ্জে, ওই ঘর ভোলানো সুরে কে গান গেয়ে যায় দূরে। আরেকটা গান, ওই জলকে চলে লো কার ঝিয়ারি। খেয়াল করবেন, আমি অনেকগুলো গান আমি যদি বলে যাই, আপনি এত জল ও কাজল চোখে, এই গানটা খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয়। এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলো কে, কেন আনো ফুলডোর আজি বিদায় বেলা, আরেকটা গান। অথবা কেন আসিলে ভালোবাসিলে, অথবা কেন কাঁদে পরাণ। আমি জানি না আপনারা এভাবে গানগুলো খেয়াল করেছেন কিনা। আমার রিকোয়েস্ট যে এখন থেকে মানে আমার রিকোয়েস্ট যে যদি সম্ভব হয় গজলগুলোকে একটু খেয়াল করবেন। কেন দিলে এ কাঁটা, যদি গো কুসুম দিলে,
কেন গজল উপস্থাপন করা হতো বা হয়, সেটা এক প্রকার দরবার বটে। এটা একটা তো দরবারি পরিবেশ থাকেই, যেখানে অগণিত বোদ্ধা ও সমাজদার শ্রোতা ভক্ত কবি গজল শুনবার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষমান থাকেন। অর্থাৎ গজলের সুরে প্রতি বা শেষ শব্দের শেষে এক প্রকার ওস্তাদি ঢং লক্ষণীয়, একটা একটা এক ধরনের ওস্তাদি ভাব লক্ষণীয়। অন্যান্য গান থেকে আমি আলাদা করতে চাইছি, বারবার বলছি, গজলের মধ্যে একটা ওস্তাদি ঢং লক্ষণীয়, অথবা মনোযোগ আকর্ষণ বা মনোযোগ ধরে রাখবার ভঙ্গি থাকে, অথবা শ্রোতার মাঝে কবিতার ভাব প্রবাহিত করার কৌশল থাকে, যেটা অলরেডি বলেছি আমি। এই কৌশল বা ঢং নজরুলের গজলের বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ এই গান শুনলে বোঝা যায় এটা গজল, শুনলে বোঝা যায় এটা অন্যরকম, এটা গজল। এছাড়া গজলকে লঘু শাস্ত্রীয় সঙ্গীত হিসেবে ধরা হয়। শাস্ত্রীয় সঙ্গীত পুরোপুরি না, এটা লঘু। গজলকে সাধারণভাবে আপনি যখন গানের প্রকারভেদ করবেন, সঙ্গীতের প্রকারভেদে আপনি যখন শাস্ত্রীয় সঙ্গীতকে নিয়ে আলাপ করবেন, তখন গজল আসে, কিন্তু সেটা লঘু। হ্যাঁ, এটা খুব ওজনদার না আর কি। লঘু হবার বা মানে বলার কারণ হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের খাঁটি রূপ মেনে গজলে সুর দেওয়া হয় না, বা একটি রাগের রূপ পুরো শুদ্ধভাবে গজলে মেনে চলা সম্ভব হয় না। মানে এটা কোনো পিওর ক্লাসিক্যাল মিউজিক না, বারবার বলছি। এই কারণে এটা লঘু। এটা যে কোনো বাংলা কাব্যগীতির ক্ষেত্রেই অবশ্য প্রযোজ্য, যে একটা পিওর রাগকে পুরো গানে মেনটেন করা। কবিতার দুঃখ, ব্যথা, না পাওয়ার বেদনা, পরম বিরহের আর্তনাদ, এমনকি কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন, একটা ধাঁধার অবতারণা করছেন, তার উত্তরটা তিনিই দিচ্ছেন। তার মধ্যে একটা কুয়াশার জাল থাকতেও পারে, নাও থাকতে পারে, কখনো হয়তো বা সেই জবাবটা অতি সাধারণ কোনো বক্তব্য পাবেন না। তো তিনি নিজে উত্তর দেন, কিন্তু যে ভাষা ব্যবহারে জবাব দেন তার রহস্যের দেখা যেত, যেটা অ্যাবসেন্স এখন আছে। এখন কি, এখনকার কবি বা গজল রচয়িতা কি করবেন? তিনি নিজেই কবি বলছেন, আবার কবি বলছেন, তার সাথে সাথে ভক্তরা, তারাও কিন্তু প্রচন্ড জ্ঞানীগুণী, তারাও বলছেন। কবি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, এইগুলোই ছিল তাদের বিনোদন এবং জ্ঞান অর্জনের উপায়। তো এই আছে শের সম্পর্কে, এবং এই যে কি বলবো, পরম্পরা একটা তৈরি হয়, অমুক গজলকার বা কবি এই জিনিস। গজলের আমি একটু ওইদিকে যাই। তো এই এই যে ভাগগুলো, এগুলো গজলের বৈশিষ্ট্য, আমি এটা বলতে চাচ্ছি। আচ্ছা, এইগুলো তো, এটা তো গেল। আমি এই মুহূর্তে যেটা বললাম সেটা হচ্ছে শারীরিক, তিনি তার নাম ব্যবহার করছেন। এটা তো আমাদের লোকগীতিতে তো ব্যাপকভাবে আছে, লালনের সব গানেই আছে।